আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি নিঃসন্দেহে আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রিপোজিশন পার্ট 2 নিয়ে। আমরা ইতিমধ্যে প্রিপোজিশন পার্ট 1 করেছি। আপনারা দেখে আসবেন। তো প্রিপোজিশন পার্ট 2 তে আমি প্রিপোজিশনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা একটু খেয়াল করেন। আমরা এখানে আজকে আলোচনা করব ইন প্রিপোজিশনটা নিয়ে, থ্রু প্রিপোজিশনটা নিয়ে, টু প্রিপোজিশনটা নিয়ে এবং আলোচনা করব আমরা ইনটু প্রিপোজিশনটা নিয়ে। চারটা প্রিপোজিশন নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা আগ্রহী, মনোযোগ সহকারে ভিডিওটা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা খেয়াল করি, আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে ইন এর তে এ অন্তস্থ এটা হলো বেসিক মিনিং। অর্থাৎ যখন আমরা খেয়াল করতেছি কোনো বাংলার শেষে তে এ কার অন্তস্থ এইগুলা যখন থাকে তখন আমরা নর্মালি ইন বসাই। তবে এটা সব ক্ষেত্রে যে সত্য তা কিন্তু নয়। আপনাকে খেয়াল করতে হবে ইন বলতে যে স্পেসটাকে বোঝাচ্ছে, যে আধারটাকে বোঝাচ্ছে সেটা অনির্দিষ্টভাবে পুরাটা বোঝাচ্ছে। যেমন আপনি খেয়াল করেন, আমরা সমাজে বাস করি। সমাজে মানে আমরা সামাজিক জীব। তার মানে উই লিভ, এখানে দেখেন সমাজ যে বিষয়টা এটার সাথে একটা এ যোগ হয়েছে। কিন্তু সমাজে বলতে সমাজের কোন জায়গাটায় বাস করি এটি কিন্তু আমরা বলি নাই। তার মানে এটা কিন্তু পুরাটাই অনির্দিষ্ট। আপনি সমাজের কোথায় আছেন এটা কিন্তু বলা হয় নাই। যদি আপনি যে আধারটাকে, যে পাত্রটাকে কল্পনা করতেছেন সেখানে যদি আমরা স্পেসিফিক বা নির্দিষ্ট করে কোনো কিছু না বলি তখনই কিন্তু আমরা ব্যবহার করি ইন। তার মানে উই লিভ ইন দা সোসাইটি। একটু ভালো করে আমরা খেয়াল করি এই ব্যাপারটা। অনেক সময় কিন্তু আমরা এইভাবে চিন্তা করি, বড় স্থানের আগে ইন বসে, ছোট স্থানের আগে অ্যাড বসে। বস্তুত বড় বা ছোট কিন্তু কোনো স্থান হয় না। এই স্থানগুলো আপেক্ষিক, একটার তুলনায় একটা বড় আর একটা ছোট। এইভাবে কিন্তু আমরা নর্মালি দেখি। এই ক্ষেত্রে আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেই আপনি কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হবেন। ধরেন আমি যদি বলি যে আমি বাংলাদেশে বাস করি, আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ। আপনি খেয়াল করেন বাংলাদেশ এই শব্দটার শেষে এ আছে, বাংলাদেশ এ। এখন দেখেন স্পেসিফিক্যালি আপনি কিন্তু বলেন নাই বাংলাদেশের কোথায় বাস করেন, যে কারণে এটাকে কিন্তু পুরাটাই বোঝানো হচ্ছে। তাই দেখেন কথাটা আসছে কি আই লিভ ইন বাংলাদেশ। ঠিক এরকম ভাবে এটা তো আমি পুরা বাংলাদেশের কথা বলছি। যদি আমি পুরা বাংলাদেশের কথা না বলে ছোট্ট একটা স্থানের পুরাটার কথা বলতাম, যেমন আমি আমার পড়ার রুমে পড়ি, আমি পড়ি, আই রিড আমার পড়ার কক্ষে। কক্ষে এখানে দেখেন যে কথাটা আমরা বলতেছি কক্ষে, এই বিষয়টা কিন্তু আসতেছে। তার মানে এখানেও কিন্তু আমার এক্সট্রা এযোগ আছে। কিন্তু আপনি আপনার পড়ার কক্ষে এই স্থানটা ছোট হোক, কিন্তু আপনি দেখেন তো পড়ার কক্ষে ঠিক কোন জায়গায় বসে আপনি পড়তেছেন সেটা কি আপনি স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন? করেন নাই। তো এখানে আপনার কি বসবে? জায়গা ছোট হলেও পুরাটার কথাই বলা হয়েছে। যেমন আই রিড ইন মাই রিডিং রুম। আমরা যে সব সময় স্থানের কথাই বলবো এমন কিন্তু কিছু না। এখানে আমি বলতেছি ব্যাপারটা হলো আধার। অর্থাৎ আমরা যে আধারের কথা বলতেছি, যে পাত্রের কথা বলতেছি সেটাকে যদি পুরাটা বলি, আমরা স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে কোনো পয়েন্ট উল্লেখ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করি। ফর এক্সাম্পল, ধরেন আমি এখানে বললাম আমি সকালে ঘুমে থেকে উঠি, আমি সকালে ঘুম থেকে উঠি, আমি সকালে ঘুম থেকে উঠি সাপোজ। তো দেখেন আমি আই, ঘুম থেকে উঠা ইংরেজি নর্মালি আমরা জানি কি এটা ঘুম থেকে উঠি, সকাল এ। আপনি একটু খেয়াল করেন এখানেও কিন্তু আমার এ যুক্ত হয়েছে। এখন আপনার কাছে কি মনে হচ্ছে
সকালে, এই সকালটা কোনো স্পেসিফিক টাইম, নির্দিষ্ট কোনো টাইম? দেখেন, আপনারা সবাই জানেন ঘড়ির যে কাঁটা আছে সেখানে আপনি, কিংবা অটোমেটিক যে ঘড়িগুলো আছে, আপনি দেখবেন রাত 12টার সময় এএম ওঠে। তো এএম বলতে আমরা সবাই জানি সকালের অংশ। দুপুর 12টার সময় পিএম ওঠে। পিএম বলতে আমরা সবাই জানি বিকেলের অংশ। তাহলে আপনি একটু ভাবেন তো, সকাল কতক্ষণ সময়টা হলো? রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এখন আপনি কি স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বলে দিয়েছেন সকাল কয়টার সময় ওঠেন? তা কিন্তু বলেন নাই। যে কারণে এটা কিন্তু নির্দিষ্ট হয় নাই, অনির্দিষ্টভাবে পুরা সকালটাকেই নির্দেশ করছে। এর যে কোনো সময় আপনি উঠতে পারেন এমনটাই বোঝাচ্ছে। যেই কারণে দেখেন, আই গেট আপ ইন দ্য মর্নিং, সকালে। যদিও গেলে আমাদের মুখে তালে তালে আসে এখানে কি প্রিপোজিশন বসবে, কিন্তু বস্তুত ইনটা হইল, দেখেন, পুরা আধারটাকে বা পুরো পাত্রটাকে বোঝাচ্ছে। একটু খেয়াল করেন, আমরা যদি বলি এইভাবে, যদি একটা বক্স কল্পনা করি, ধরেন এরকম একটা বক্স কল্পনা করলাম আমরা, এই পুরা বক্সটা হলো ইন, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা বলি ঢাকা শহর, তাহলে এই পুরাটা বোঝাইতেছে ঢাকা শহর। যদি বলি এটা বাংলাদেশ, পুরাটাই বাংলাদেশ। তো ইনটা হলো এই ভেতরের অংশটুকু। এখন এর ভেতরের কোন জায়গাটুক সেটা কিন্তু বলা যাবে না, একদম অনির্দিষ্ট, ঠিক আছে। এমন অনির্দিষ্ট বুঝালেই, এই জন্যই কিন্তু দেখা যায় যে আমরা ইংরেজিতে কথা বলতে গেলে বা ইংরেজিতে কোনো কিছু লিখতে গেলে ব্যাপক পরিমাণে ইনের ব্যবহার আমরা লক্ষ্য করি। যেমন, আই ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, আমি একটি ভালো রেজাল্ট করতে চাই ইন দ্য কামিং এক্সামিনেশন, আগত পরীক্ষায়। দেখেন এখানেও কিন্তু আমি ইন ব্যবহার করেছি। তা আমরা কি মুখস্থ করব পরীক্ষার আগে ইন বসে? না, আসলে আপনি বস্তু তো খেয়াল করেন, পরীক্ষা বলতে স্পেসিফিক্যালি কোন পরীক্ষা এটা কিন্তু নির্দেশ করে নাই। আপনি বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান কোনটা তা কিন্তু বলে নাই, একদম পুরা পরীক্ষাটার কথাই বলে দিয়েছে। যেই কারণে নির্দিষ্ট যেহেতু করা হয় নাই, তাই আমাদের ইনটা বসতেছে। তার মানে ইনটা হলো পুরাটাকে নির্দেশ করে। এর সাথে আমরা একটা বিষয় দেখবো, হলো থ্রো। থ্রোটা হলো এই ভেতরেই যখন এটা গতিশীল হয়, যখন দৌড়াদৌড়ি শুরু করে। তার মানে এই থ্রো এর অর্থটা হলো র এর মাধ্যমে বা মধ্য দিয়ে। যেমন আমি যদি বলি সে একটা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, সে একটা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। ধরেন সে একটি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। ওকে, আপনি একটু খেয়াল করেন বিষয়টা। সে তো অটোমেটিক্যালি আমরা বুঝতেছি, পুরুষ হইলে হি, মহিলা হইলে সি। হেঁটে যাচ্ছে মানে যাইতেছে, ইজ ওয়াকিং, হাঁটতেছে। আচ্ছা, জঙ্গলের মধ্য দিয়ে, আপনি একটু খেয়াল করেন, এই পুরাটাকে আমি যদি জঙ্গল বিবেচনা করি, তাহলে এখানে জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় কেউ আছে এটা কিন্তু বোঝাচ্ছে না। এই জঙ্গলের মধ্যে বিষয়টা গতিশীল। হ্যাঁ, আর যখন এইটা যখন ইনটা যখন কি হয়ে গেছে, গতিশীল হয়ে গেছে, তখন কিন্তু এটা আমাদের থ্রো হয়ে গেছে। হি ইজ ওয়াকিং, একটি জঙ্গলের মধ্য দিয়ে, থ্রু আ জঙ্গল, থ্রু আ জঙ্গল। আচ্ছা, দেখেন বিষয়টা কি হইল, লাইক দ্যাট। এখানে আপনি একটু খেয়াল করবেন যে ইনটা যে কোনো পয়েন্টে হতে পারে, অর্থাৎ এটা অনির্দিষ্ট। থ্রোটাও অনির্দিষ্ট, কিন্তু থ্রোটা কি গতিশীল। গতিশীল, যাচ্ছে তো যাচ্ছেই, কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে সেটা আমরা জানি না। যেমন যদি আমি বলতাম সে একটি বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, হি ইজ ওয়াকিং থ্রু আ মার্কেট, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি বলতাম সে একটি জানালার মধ্য দিয়ে, সে একটি জানালার মধ্য দিয়ে বের হয়ে গেল, তার মানে সে কিন্তু ভেতরে ছিল, জানালার মধ্য দিয়ে বের হয়ে গেছে। ধরেন এই রুমটার দরজাটা এটা জানালা, ঠিক আছে। হ্যাঁ, এইখান দিয়ে সে বের হয়ে যাইতেছে, কিন্তু এইখান থেকেই কিন্তু তাকে গতিশীল হতে হয়েছে।
সে একটি জানালার মধ্য দিয়ে চলে গেল। তার মানে হি ওয়েন্ট অ্যাওয়ে থ্রু আ উইন্ডো, হি ওয়েন্ট অ্যাওয়ে থ্রু আ উইন্ডো। এই তার মানে ইন এর গতিশীল রূপটাই কিন্তু আমরা বুঝতেছি থ্রো। আচ্ছা, যেমন একটা কথা দেখেন, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে সততা বাস করে। তার মানে সততা থাকে কোথায়? অনেস্টি লিভস ইন এভরিবডিজ মাইন্ড। প্রতিটা মানুষের ভিতরেই কিন্তু সততা বাস করে। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা আপনার মন, মানে এই চিত্রটা এই তো মন, সেহেতু একটু আঁকা বাঁকা করে আঁকাই দিই, মন তো একটু ঝামেলা আছে। এই যে আপনার মন, এই মনের ভেতরে কোনো কিছু অবস্থান করতেছে, সেটা কিন্তু এই, যেমন আমরা যদি বলি আপনার মনে সমস্যা আছে, ঠিক আছে, তার মানে দেয়ার ইজ প্রবলেম ইন ইউর মাইন্ড। আপনার মন এখন মনের কোথায় সেটা কিন্তু বলা হয় নাই, কিন্তু আমি যদি বলি আপনার মনে শান্তি আছে, দেয়ার ইজ পিস ইন মাইন্ড, দেয়ার ইজ পিস ইন ইউর মাইন্ড। ইনটা কেন ব্যবহার করতেছি আমরা? এখন দেখেন এই মনের ভিতরে অনেক কিছুই আছে, কিন্তু ধরেন এই মনের ভিতরে আছে সিনসিয়ারিটি, আন্তরিকতা, আছে অনেস্টি, সততা, মনের ভিতরে এগুলো আছে, ঠিক আছে, আছে কনফিডেন্স, আত্মবিশ্বাস, এগুলো মনের ভিতরে আছে। আচ্ছা, এখন যদি আমি বলি এই কথাটা যে আমি আন্তরিকতার মাধ্যমে সফল হয়েছি, তার মানে এই আন্তরিকতা স্থির অবস্থায় এখানে বসে থাকলে কিন্তু আমি সফল হই নাই, আন্তরিকতাটাকে কাজ করতে হয়েছে। তার মানে আই হ্যাভ বিন সাকসেসফুল থ্রু সিনসিয়ারিটি, আই হ্যাভ বিন সাকসেসফুল থ্রু অনেস্টি, আই হ্যাভ বিন সাকসেসফুল থ্রু কনফিডেন্স। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ইন এবং থ্রো এর মূল কথাটা, ইনটা হলো স্থির, অনির্দিষ্টভাবে পুরা এলাকাটাকে বা পুরা আধারটাকে নির্দেশ করে। এটা শুধুমাত্র আমরা স্থানের ক্ষেত্রে বলবো, মাত্র কোনো পাত্রের ক্ষেত্রে বলবো, আমাদের মনের ক্ষেত্রে বলবো না রে ভাই, এভরি হোয়ার, যেখানেই ব্যাপারটা পুরোপুরিভাবে অনির্দিষ্ট, আপনার অবস্থানটাকে ডেফিনিট করতেছে না, সেখানেই আমরা ইনটা বসাবো। যদি সেটা আপনার কি নির্দেশ করে, এই অন্তস্থ বা একটা প্লেস অফ ইনফরমেশনটা নির্দেশ করে, তখনই কিন্তু আমরা এটা বসাই দিতেছি। যেমন ধরেন আপনি এখানে বললেন আমি কলেজে পড়ি, আই রিড ইন কলেজ, ঠিক আছে, এখানে কলেজে যে পড়েন এই পুরো কলেজটাকে আধার হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু যদি বলেন আমি কলেজে যাই, আই গো টু কলেজ, এখানে ইন হবে না, কারণ আপনি ভালো করে খেয়াল করেন, আমি কলেজে যাই, এক্ষেত্রে কি আপনি কলেজে? কোনোভাবেই না। অর্থাৎ কলেজটা আপনার আধার হিসেবে কাজ করছে না। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে আসতেছি, ব্যাপারটা ভালো করে খেয়াল করি, আমরা মনে হয় ইন এবং থ্রো এর ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা আসি টু। আচ্ছা, ভালো করে খেয়াল করবেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, টুটা হলো ডেস্টিনেশন। ডেস্টিনেশন বলতে বোঝাইতেছে এই যে এতক্ষণ আপনি যে ইনের মধ্যে ছিলেন, ঠিক আছে, টু হলো এই জায়গা আসবে, অর্থাৎ টু কিন্তু কোনোভাবেই এই জায়গাটার মধ্যে নাই। টুর ক্ষেত্রেও অর্থটা কি হবে আমাদের? নর্মালি তে এ অন্তস্থ প্লাস, এটা বোঝাবে গতি, দিকে, প্রতি, নিকটে, কাছে, অথবা ক্রিয়া প্লাস্তে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো এগুলো নির্দেশ করবে। তো প্রতি ক্ষেত্রে আপনি এখানে খেয়াল করবেন ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা আসলে কি? সাপোজ আপনি খেয়াল করেন আমি কলেজে যাব, আপনি কথাটা বলছেন এই আমি কলেজে যাব, একটু খেয়াল করেন, আমি তো ওকে যাব, ইংরেজি উইল গো। এই যে কলেজে, এখানে কিন্তু আমার এক্সট্রা এযোগ হয়েছে, বাট আমি কিন্তু এই জায়গাটা, পুরো জায়গাটাকে আমি কলেজ বিবেচনা করছি, আমার এই পুরো আধারটাকে আমি কলেজ বিবেচনা করছি। এখন দেখেন আপনি যখন বলতেছেন আমি কলেজে যাব, আপনি কি তখন কলেজে? অবশ্যই না। তখন কলেজ কিন্তু আপনার গন্তব্য, কলেজ ইজ ইউর ডেস্টিনেশন। তো আপনি সবসময় খেয়াল করবেন যখন
আপনার কোনো স্থান বা কোনো আধার যদি কর্তার ডেস্টিনেশন হয়, সাবজেক্টের ডেস্টিনেশন হয়, গন্তব্য হয়, ওইখানে তাকে পৌঁছাতে হবে, এমনটা যদি হয়, তখনই তার আগে আমরা কি বসাবো? টু বসাবো। আচ্ছা, আই উইল গো টু কলেজ। এই যে ব্যাপারটা কিন্তু এইভাবে আসলো। এখন দেখেন, সবসময় যে আমার কথাটা কলেজ থাকবে এমন তো না। যদি আমি বলি আমি রহিম এর কাছে যাব, আমি রহিমের কাছে যাব, এখানে দেখেন আবার কিন্তু কথাটা আছে কাছে। এখন এই রহিম, এটাই কিন্তু এই পুরাটাই আমার এখন রহিম, ঠিক আছে? তার মানে আই উইল গো টু রহিম, আমি রহিমের কাছে যাব। অর্থাৎ সবসময় যে এটা আমাদের কলেজ হবে, সবসময় যে রহিম হবে, এমন কিছু না। আপনি এখানে খেয়াল করবেন, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন, আপনার গন্তব্য কোথায়, ওই গন্তব্যের আগে টু বসবে। তবে কখন টু বসবে? যখন এটা স্পেসিফিক কোনো প্লেস। আর যদি স্পেসিফিক কোনো প্লেস না হয়, সেক্ষেত্রে কোনো প্রিপোজিশনই আসবে না। যেমন আমি যদি এখানে বলতাম আমি সেখানে যাব, ঠিক আছে, আপনি সেখান এই জায়গাটাকে চেনেন? অবশ্যই না। যে যেখানকে সেখানে মনে করেন তার ওইখানেই সেখানে, অ্যাকচুয়ালি সেখানে বইলে তো কোনো প্লেস নাই। যেমন কেউ যদি আপনাকে বলে ভাই আপনি কোথায় যেতেছেন, আপনি বললেন ওই যে আমি গতকাল সেখানে গেছিলাম, ঠিক সেখানে যাচ্ছি। আচ্ছা, হয়তো আপনি যার সাথে কথা বলতেছেন সে কথাটা বুঝবে, বস্তুত আশেপাশে গতকাল আপনি যেখানে গিয়েছিলেন এই কথাটা যে না জানে, আপনি বলেন তো, ঠিক আছে, আশেপাশের কেউ কি বুঝতে পারবে মূলত এই সেখানে কোনখানে? তাই যে যেখানকে সেখানে মনে করে তার কাছে ওইখানেই সেখানে, এটাই কিন্তু স্বাভাবিক। তাই দেখেন, এটা কিন্তু কোনো স্পেসিফিক প্লেস বোঝাইতেছে না, তাই এখানে আমাদের কোনো প্রিপোজিশন আসবে না। সো হি উইল গো দেয়ার, সেখানে ইংরেজি কি? দেয়ার। কোনো প্রিপোজিশন আসবে না। কেন প্রিপোজিশন আসবে না আমরা কিন্তু বিষয়টা নিঃসন্দেহে বুঝতে পেরেছি, কেন প্রিপোজিশন আসবে না। সো হিয়ার, এইখানে টুর যে মূল বিষয়টা এখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি। আবার ধরেন আপনি যদি এখানে বলেন যে আমি একটি জামা কিনতে যাব, এটা যদি বলেন, একটু খেয়াল করেন তো, আমি একটি জামা কিনতে যাব, এখানে দেখেন একটি জামা, ঠিক আছে, এটাও কিন্তু এই পুরো জিনিসটাকে বোঝাচ্ছে না। এইটাকে কি বুঝাইতেছে? আপনার এই কেনাটাকে, ঠিক আছে, এই যে যে কেনা, এই কেনাটা হলো আপনার পুরো আধারটাকে বোঝাইতেছে। তো এইখানে দেখেন কিনতে ইংরেজিটা কি হবে? টু গো, সরি, অবশ্যই না টু গো, টু বাই। কিনতে, কি কিনতে? একটি জামা, আ শার্ট। তো আমার মনে হয় আমরা একটু এর ব্যাপারটা অনেকখানি কি বুঝতে পেরেছি। তারপরেও যদি আপনারা না বুঝেন কমেন্টসে বলবেন, আমি এই বিষয়গুলোকে আরো বেশি জোর দিয়ে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করব। সত্যি আমি চাইতেছি আপনারা যাতে বিষয়গুলো বুঝেন। এখন আমি আলোচনা করব ইনটু নিয়ে। দেখেন, অল্প একটু সময় লাগবে, ধৈর্য হারাবেন না। হ্যাঁ, ইনটুটাও এটাও কিন্তু ভাই আমাদের ওই একই কথা, তে এ অন্তস্থ। তবে এখানকার মূল কথাটা কি? প্রথম কথাটা হলো এখানে পরিবর্তন। পরিবর্তন, পরিবর্তন মানেই কিন্তু পতন, ঠিক আছে, পতন মানেই কিন্তু সাধারণত বিভাজন বা প্রবেশ, ঠিক আছে। এই যে চারটা কথা যদি আপনি ভালো করে মনে রাখেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি ইন্টোটা বুঝতে পারতেছেন। যেমন ধরেন আমরা এইভাবে লিখলাম, পানি বরফে পরিণত হয়, পরিবর্তন কিন্তু। এখন পানি বরফে পরিণত হয়, এখানে কিন্তু আমরা বলতে পারতাম পানিকে যদি আমরা ঠান্ডা করি, ঠান্ডা করতে করতে একটা সময় সেটা কিন্তু বরফে পরিণত হবে, ঠিক আছে। মাধ্যমটা আমরা এখানে ইউজ করছি না, পানি ওয়াটার, এই যে পরিণত হয় মানে চেঞ্জ হয়, চেঞ্জেস। বরফে ছিল পানি হয়ে গেল বরফ, ছিল পানি হয়ে গেল বরফ, এটাই কিন্তু পরিবর্তন। তার মানে বরফ এখানে এও কিন্তু আছে, কিন্তু আইস। খেয়াল করেন বিষয়টা কি হলো, পানি বরফে পরিণত হয়, ওয়াটার চেঞ্জেস ইনটু আইস।
আচ্ছা, এরকম কিন্তু আমরা অনেক কিছুই পরিবর্তন করি। যেমন আমি যে রুমে দাঁড়িয়ে কথা বলছি, এই রুমটাকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, তার মানে কি, ছিল একটা রুম, হয়ে গেল 4টা রুম। এখানে আমাদের বিভাজনটাও আসলো এবং পরিবর্তনটাও আসলো। ঠিক আছে, এই যে 4 রুমে ইন্টু 4 রুমস, 4টা রুমে, যেমন পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করছি, তার মানে পার্টস অফ স্পিচ আর ডিভাইডেড ইন্টু 8 পার্টস। এই যে আমাদের দেখেন পরিবর্তন বিভাজন, একই কথা। আরেকটা হলো পতন। পতনটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পরিবর্তন। কেমন? আপনি যে অবস্থায় আছেন, যেমন আপনি অনেক সময় বলেন না, ভাই এতদিন তো ভালোই ছিলাম কিন্তু এখন খুব দুশ্চিন্তায় আছে। তার মানে কি? তার মানে আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন। ইউ হ্যাভ বিন ফলেন ইনটু ফ্রাস্ট্রেশন, ইনটু টেনশন। তার মানে আপনার একটা অবস্থার থেকে আর একটা অবস্থায় যখন আপনি পড়ে গেছেন, যেমন হি ইজ ফলিং ইনটু টেনশন, সে দুশ্চিন্তায় পড়তেছে বা সে দুশ্চিন্তায় পড়ে গেছে। ঠিক আছে, এরকম অর্থে পতন অর্থেও আমরা কি বসাই? ইনটু ব্যবহার করি। আরেকটা হলো প্রবেশ। এটা খুব কম আসে, তবে খুব ইম্পর্টেন্ট। যেমন মনে করেন যে সে একটি রুমে প্রবেশ করলো। এখানে দেখেন, আমি যদি এখানে মনে করি এটা হলো আমার রুম, এটা রুম, আপনি বাইরের থেকে আসতেছেন এই রুমের দিকে, রুমটা আপনার ডেস্টিনেশন। তো বাইরের থেকে আসতেছেন মানে টু, রুমের ভেতরে কিন্তু বাই ইন। কিন্তু আপনি দেখেন প্রবেশ কাকে বলে? প্রবেশটা হলো আপনার এক পা ভেতরে এক পা বাইরে, এই বিষয়টাকে কিন্তু বলো প্রবেশ। একবার যখন আপনি প্রবেশ হয়ে গেছে, চলে আসছেন রুমের ভিতরে, তখন কিন্তু ওই ঘটনাটাকে প্রবেশ বলবে না। প্রবেশ বলবে যখন আপনার একটা অংশ আছে বাইরে, একটা অংশ ভিতরে। তো আপনি এখানে দেখেন যখন আপনি প্রবেশ করতেছেন, তখন কিন্তু বিষয়টাকে গতি নির্দেশ করতেছে। যেমন সে রুমে প্রবেশ করছে, হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম। আমার মনে হয় ইনটু প্রিপজিশনটাও আপনারা বুঝতে পেরেছেন। আরো যদি ভালো করে বোঝার থাকে, আমরা প্রেক্ষাপট নিয়ে আরো পরিষ্কারভাবে আলোচনা করব, কিন্তু আমরা চাই প্রিপজিশনের অধ্যায়টা আপনার ব্রেনে একদম ক্লিয়ার হোক। কেননা এটা একদম জীবনের শুরু থেকে জীবনের চলার পথ সহ বিসিএস পরীক্ষা পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনার জীবনে বিরাট ভূমিকা রাখবে। তো যাই হোক, আমরা খুব দ্রুতই তৃতীয় পর্ব নিয়ে আসছি। আজকে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।